তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বললেন উপদেষ্টা। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পাশাপাশি কলেজ শাটডাউন ঘোষণা। সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। 12 কেজি এলপি গ্যাসে বাড়ল 19 টাকা। রমজানে বাড়বে না পণ্যের দাম বললেন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বললেন সার্জিস। এবং চীনের ঋণে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে সরকার। ব্যয়ের 88% টাকা দিচ্ছে বেইজিং জানালেন উপদেষ্টা। হাসিনা আমলের মেগা প্রকল্পকে বোঝা আখ্যা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যমুনার সামনে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংস্কার করে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ভোট যত দেরি হবে ততই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রে বিপদে পড়বে জনগণ। তাই দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে নির্বাচন ছাড়া কোনো রাস্তা নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। তারেক রহমান এগিয়ে চলো। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরে ধরে রেখেছিল। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি দলের কোনো নেতাকর্মী যদি অন্যায় করে দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী তার 7 গুণ মা। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসা। আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। এদিকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের পক্ষে মেয়ে জাইমা রহমান বাবার প্রতিনিধিত্ব করতে লন্ডন থেকে ওয়াশিংটন যাচ্ছেন। একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। ব্রেকফাস্ট প্রেয়ারটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। লন্ডন থেকে জয়েন করবেন। উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির এই দুই নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি দায়বদ্ধ উল্লেখ করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছর জুনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় কমিশনের। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের আস্থাহীনতা
ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সবাই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। 2025-এর ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব। সংস্কার সেটা যদি করতে দেয় তাহলে 2026-এর জুন নাগাদ নির্বাচন করা সম্ভব। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। নাগরিকদের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তাদের। ঘটনার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুতে চলছে সমালোচনা। তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের কথা জানিয়েছে আইএসপিআর। রোববার দুপুরে তৌহিদুল ইসলামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তারা। এ সময় ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘটনার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র থাকতে পারে। শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন, তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। 1 মাসের মধ্যে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণের আলটিমেটাম দেন তিনি। অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। আপনাদেরকে আমরা বারবার বলছি, জনগণের নাক বোঝার চেষ্টা করুন। তার কারণ শেখ হাসিনা পালালেও পোগরা পাংড়িদেরকে রেখে গিয়েছে। বিচার বহির্ভূত হত্যা ঠেকাতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা। আর যেন এরকম কোনো তৌহিদকে আমাদের হারাতে না হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যৌক্তিক নয় বলে জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে তিনি আরও জানান, তিতুমির সহ 7 কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে কমিটি। জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। ছাত্রদের নিয়ে জাতীয় কাউন্সিল গঠন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ দাবি জানান। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তিনি। গণহত্যাকারী যারা এই আওয়ামী লীগের দোসর, তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহানগর থানা উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী 10 ফেব্রুয়ারি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর থানা উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। গণ অভ্যুত্থানের যে অর্জন সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না। পরিবহন খাতের ডন হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। এছাড়া বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
ছিলেন হাসিনা সরকারের নৌ পরিবহন মন্ত্রী। সেই মন্ত্রণালয়ের কাজে আলোচিত না হলেও শ্রমিক নেতা হিসাবে সবসময় আলোচনা ছিলেন শাহজাহান খান। পরিবহন সেক্টরে খান সাহেব হিসেবে পরিচিত এই নেতার বিরুদ্ধে শ্রমিকদের কল্যাণে কথা বলে সড়ক থেকে 1421 দিনে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এবার স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগেও মামলা করেছে দুদক। 10টি বেনামি হিসাব খুলে তাতে মোট 4 কোটি 14 লক্ষ টাকা জমা রাখেন। এদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। মিলেছে যন্ত্রপাতি ক্রয় অনিয়ম এবং প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে নানা অসঙ্গতি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর কথা জানায় বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, আজ সন্ধ্যা 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে 14 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 4 টাকা বাড়িয়ে 1459 টাকা নির্ধারণ করা হয়। এদিকে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ভোক্তা পর্যায়ে 89 পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। রেট যদি চেঞ্জ হয়, নিত্যপণ্যের মজুতে কোনো ঘাটতি নেই, তাই রমজানে পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাজার নিয়ন্ত্রণে পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নিশ্চিত করে সরবরাহ ব্যবস্থাপনার জন্য কমিশন গঠনের দাবি করেন ব্যবসায়ীরা। তবে ছাত্র প্রতিনিধিদের দাবি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে আয়োজিত সেমিনারে একথা বলেন তারা। বাজারে পণ্যের উচ্চ দামে পড়ছে ভোক্তার হাত। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিলেও কাজে আসছে না। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে নীতি সম্মেলন হয়েছে, যেখানে বাজার স্থিতিশীলতায় নানা ঘাটতির কথা উঠে আসে। মানুষের আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই তার ব্যয় বাড়ছে এবং সেই কারণে খাদ্যের বাজারটি প্রসারিত হচ্ছে। কিন্তু এই প্রসারিত বাজারটিকে যদি আমি বলি যে আমার কাছে মনে হয়েছে যে উত্তরোত্তর বাজারটি আরও বেশি আনরেগুলেটেড হয়ে যাচ্ছে। ভোক্তার অসহায়ত্বের শেষ কোথায়, এ নিয়ে প্রশ্ন তোলে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। আর চিরচেনা যুক্তি তুলে ধরে পণ্য মূল্য বাড়ার কারণ ব্যাখ্যা করেন ব্যবসায়ীরা। বৈষম্য বিলোপের কথা বলে যে সরকার দায়িত্ব নিয়েছেন, বৈষম্য তো প্রতিনিয়তই বাড়তেছে। যখন এই পণ্যগুলো আমরা কিনতে চাই, তারা কিন্তু একটা প্রিমিয়াম চার্জ করে, এটা কান্ট্রি রেটিংয়ের উপরে হয়। সো আমাকে কিন্তু ওই জায়গায় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যখন কিনেন একই পণ্য, আমাকে কিন্তু বেশি দিতে হয়। আমাদের কাছে যদি সঠিক তথ্য থাকতো তাহলে আগেই আমরা আমদানি করতে পারতাম। আমাদের ভোক্তারা যে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে সেইটা আশা করি করতে হতো না। বাজারে অস্থিতিশীলতার দায় বিগত সরকারকে দিয়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য না বাড়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। সরকারকে সহায়তার কথা জানায় রাজস্ব বোর্ড ও ট্যারিফ কমিশন। আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না। সরকারের কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ করতে হয়। যখন দেখা যায় যে অল্প কজন মাত্র একটা বিজনেসকে ফ্যাসিলিটেট করছে, তখন সরকারের উচিত এটা ওপেন করে দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ একজন করে অন্তত মুখপাত্র থাকা এখানে আলটিমেটলি তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প সময়ের অভিজ্ঞতা বলে। চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে রাজনীতিবিদদের সৎভাবে উপার্জনের পথ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বিজনেসম্যানরাও অনেক ক্ষেত্রে তাদের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।
সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাত তুলে আসছে রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বাজারে এর প্রভাব পড়ার শঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি ভোক্তা ও অর্থনীতিবিদদের। এদিকে মাংস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা যোগান দিতে প্রস্তুত। 2020 সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, যেখানে বাজার মূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা। তবে এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার শঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। মাংসের যে দামটা সেটা হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য খুব কষ্টসাধ্য। সরকারিভাবে যে মাংসটা বিক্রি আগে বড় হয়েছে, এখন যদি না হয় মাংসের দাম আরো বাড়বে। মধ্যবিত্ত পরিবার তাহলে মাংসের কাছে যেতে পারবে না। সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে, সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন। ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের সবচেয়ে বেশি চাহিদার থাকেই হচ্ছে গরুর মাংসে। গরুর মাংস এবং খাসির মাংস যদি দেয়া না হয়, আমাদের কিন্তু ওই ফ্রিজার ভ্যানটা লাগবেই, কারণ এই জায়গায় দুধ দিচ্ছেন এবং মুরগির মাংসটা দিচ্ছেন, সুতরাং আমরা কিন্তু ফ্রিজার ভ্যানটা অ্যাভয়েড করতে পারতেছি না। তো আমাদের দেখা গেছে যে দুইটা মেইন আইটেম সরে যাচ্ছে, কিন্তু ওভারহেড কস্টটা সেম থেকে যাচ্ছে। অন্যান্য বছরের ন্যায় আমরা যা করছি, আমরা এই বছরও আমরা তা করার আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের প্রস্তুতি আছে, বাট এখনো যেহেতু আমাদেরকে মন্ত্রণালয় ডাকে নেই। কেন বাদ যাচ্ছে গরু ও খাসির মাংস, এমন প্রশ্নের জবাবে প্রাণী সম্পদ উপদেষ্টা সক্ষমতার ঘাটতি ও অতীত বিতর্কে তুলে ধরেন। ডিম, দুধ, মুরগির মাংসটা যাবে, আর আমরা মাছেরও চেষ্টা করছি। যেটা পাচ্ছেন না সেটা মূলত হলো ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে মাংসটা আসতো সেটা পাচ্ছেন না। মন্ত্রণালয় থেকে একটু উদ্বেগ প্রকাশ করা হচ্ছে যে আমরা যদি নিরাপদভাবে এটা দিতে না পারি তাহলে সেটা ক্ষতি হয়ে যেতে পারে। গতবার যেমন দিয়েছিল তেমনি অনেক ঝামেলাও হয়েছিল। তার মানে এই না যে সিদ্ধান্ত শেষ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পুষ্টির কথা বিবেচনায় নিয়ে কর্মসূচি চালু রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। উপকারভোগী কিন্তু সমাজের স্বল্প আয় শ্রেণীর মানুষ, তার মানে হলো যে এটার সোশ্যাল রিটার্ন যেটা আছে সেটা কিন্তু পজিটিভ। এই ধরনের যে সমস্ত কর্মসূচি সেখান থেকে আসলে অর্থ প্রত্যাহারের তেমন কোনো ভালো যুক্তি নেই। এই জায়গাটাতে আমার মনে হয় যে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত বছর রাজধানীর 25টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও 5টি বাজারের দোকানে প্রতিদিন 4 থেকে 4,500 কেজি মাংস বিক্রি হয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চীনের সহযোগিতায় মোংলা বন্দরের সক্ষমতা বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরটিকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে 4,068 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। খরচের 88% অর্থের যোগান দেবে বেইজিং। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে নেয়া মেগা প্রকল্প এখন বোঝায় পরিণত হয়েছে। ভৌগোলিক দিক দিয়ে কৌশলগত ও সুবিধাজনক অবস্থানে রয়েছে মংলা বন্দর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, নেপাল, ভুটান ও ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর মালামাল পরিবহন হয় এই বন্দরের মাধ্যমে। এবার চীনা ঋণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মংলা বন্দরকে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার আগারগাঁওয়ে একনেক বৈঠকে 4,068 কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, এই প্রকল্পে 3,592 কোটি টাকা ঋণ দেবে চীন, যা বাস্তবায়ন হবে 2028 সালের মধ্যে। স্থানীয় অর্থায়ন কিছু আছে, কিন্তু পুরোটাই চীনের ঋণ। চীনের সরকারের উচ্চতম পর্যায় থেকেই এটা অত বড় প্রকল্প না হলেই এটাকে তারা গুরুত্ব দিয়ে আসছেন। অর্থনৈতিক সংকটের এ সময়ে এলএনজি আমদানি কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার। এজন্য 1,709 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয়েছে দুটি প্রকল্প। উপদেষ্টা জানান, বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে কাজে লাগানো হবে বাপেক্সকে। আমদানিকৃত এলএনজি নির্ভরতা আমাদের ক্রমাগত বেড়ে গেছে, অথচ আমাদের দেশের ভিতর যে গ্যাসগুলো, যে প্রাকৃতিক গ্যাস আছে, এক্সপ্লোরেশন অনুসন্ধান, সেটা আমরা বিশেষভাবে এটা জোর দিচ্ছি। সব মিলিয়ে 12,532 কোটি টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
বর্ষা মৌসুমের আগেই রাজধানীর ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। রোববার সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের সময় একথা জানান অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। খাল পুনরুদ্ধারে বাধা এলে মোকাবিলার কথাও বলেছেন তারা। বর্ষা মৌসুম এলেই অল্প বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা, যার অন্যতম কারণ নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা আর জলাশয় ভরাট। সমস্যা সমাধানে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও মিলছে না সুফল। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর বাউনিয়া খাল খনন কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম। এরই মধ্যে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, কালুনগর খাল ও করাইল লেকের মোট ২১.১৪ কিলোমিটার খাল উদ্ধার করা হয়েছে। কোনো প্রকল্পের অধীনে নয়, এবার কর্মসূচির আওতায় খাল উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী বর্ষার মধ্যে পানি প্রবাহ নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ঢাকা শহরের 4টা নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করব। আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তার পুনরাবৃত্তি আর হবে না বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল, এটা বলতে পারি। আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব, আমরা কাজটা শুরু করেছি। এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের সব সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যেতে চান তারা। খালের পাড়েও যারা থাকতে বাধ্য হচ্ছে তারাও যাতে এটার সাথে সম্পৃক্ত হতে পারে। খালের পাড়ে কৃষি থেকে শুরু করে এটাকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর, 2 বছর, 5 বছরে সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বারবার যোগাযোগ করা হলেও খাল খননে নীরব ভূমিকায় ছিল ওই সময়কার প্রশাসন। জাতীয় গৃহায়ন বিভিন্ন এই সমিতির নামে জায়গা বন্দোবস্ত দিয়া তারা এইগুলো ডেভেলপ করছে, কিন্তু তারা তো কোথা দিয়ে রাস্তা রাখবে বা যে খাল কোথা দিয়ে হবে এগুলো তারা মূলত ভ্রুক্ষেপ করে না। সিটি কর্পোরেশন এই আজকে যে আসছে, এই আজকে যে আসছে বা 2-3 দিন, হয়তো 1-2 দিন থাকবে, এরপরে ভুলেও এদিকে আসে না, কেউ একজনও আসে না। খাল পুনরুদ্ধারে সরকারকে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানিয়েছে এলাকাবাসী। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকাও পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে ঢল নামে মুসল্লির। দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করেন তারা। সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানান পরকালীন মুক্তি লাভের। তোহা খান তামিমের রিপোর্ট। শূন্যে 2 হাত তুলে সৃষ্টিকর্তার সমীপে ধর্মপ্রাণ মুসলমানদের অসহায় আত্মসমর্পণ। মনের যত অব্যক্ত কথা গড়িয়ে পড়া চোখের পানিতে ফরিয়াদ মহান রবের দরবারে। রোববার সকাল 9টার পর শুরু হয় প্রথম পর্বের প্রথম ধাপের আখির মোনাজাত। 160 একরের মূল ময়দান ছাপিয়ে প্রধান সড়ক, ফুটপাত আর অলিগলিতে অবস্থান নেন মুসল্লিরা। বাদ যায়নি বিভিন্ন ভবনের ছাদও, এমনকি তুরাগ তীরে নোঙর করা নৌকাতেও অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে বেয়াসিব করে, এই জন্য আমরা আসিছি। আল্লাহর কাছে আমার বাংলাদেশ শান্তি এবং পরিবারের শান্তি আর আমার সকল মানুষের শান্তি কামনা আদায় করি। আমাদের চলাফেরায় ওঠা বসা আমাদের গুনাহ হয়, এই গুনার জন্য মাফের আশা আমরা এখানে বিশ্ব ইজতেমা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করি। আল্লাহর কাছে সবার কাছে দোয়া আছে যে আল্লাহ শান্তি রাখে, দেশে সবাই ভালো থাকে, সুস্থ থাকে।
এর আগে ফজরের নামাজের পর শুরু হয় বক্তব্য, চলে আখিরি মোনাজাত পর্যন্ত। অনেকে মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকেই অবস্থান নেন। প্রায় আধা ঘন্টার এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবাইর আহমেদ। দোয়া করা হয় দেশ ও জাতির শান্তির জন্য। আল্লাহ তাআলা যেন সারা পৃথিবীর সমস্ত উম্মতকে হেদায়েত দান করেন, পুরো পৃথিবীর মানব গোষ্ঠী যাতে সঠিক পথ পাওয়া যায়। আল্লাহ সকলকে ভালো বসিরত রাখুক। আল্লাহ সকল মুসলমান ভাইদেরকে আল্লাহ সুস্থতা নিয়ে হেদায়েত দান করুক। মোনাজাত শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সৃষ্টিকর্তার রহমত, ক্ষমা আর কল্যাণ লাভের আশায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করেছেন, ব্যক্তি উন্নয়ন সহ সমাজ সংস্কারে কাজে লাগাবেন, এমনটাই প্রত্যাশা আগতদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দেশের ক্রিকেটে নতুন সংকট। এবার নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। তবে কোনো অভিমান কিংবা ক্ষোভ নয়। কারণ হিসেবে তিনি বলছেন কোচিংয়ে ফিরতে চান। বিসিবির সভাপতি এবং বোর্ড পরিচালকদের সঙ্গে আলাপ করেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান। নির্বাচক ক্যারিয়ারের সবচাইতে আক্ষেপ হিসেবে মানছেন ঘরের মাঠে সাকিবের বিদায়ী ম্যাচ খেলতে না পারা। দায়িত্ব ছাড়লেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে খেলার চাইতে বোধ হয় ধুলোটাই বেশি। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার পর থেকে ফারুক আহমেদ আর তার বোর্ড কর্তাদের সামলাতে হচ্ছে একটার পর একটা নেতিবাচক ইস্যু। যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। বিপিএল বিতর্কের মধ্যেই এবার উত্তাপ ছড়াচ্ছে নির্বাচক হান্নান সরকারের দায়িত্ব ছাড়া। প্রায় 1 দশক পর নান্নু বাশারকে নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লিপু হান্নান রাজ্জাককে। কিন্তু এর 1 বছর পূর্ণ না হতেই সে দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন হান্নান সরকার। বিসিবিকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তার সিদ্ধান্ত। প্রশ্ন ছিল তার কাছে অভিমান থেকেই কি সরে যাওয়া। আলহামদুলিল্লাহ ক্রিকেট বোর্ড সাইড থেকে আমি যতটুকু সাপোর্ট আমার প্রত্যাশা করেছিলাম এজ এ সিলেক্টর, সেটা এজ গ্রুপ হোক, ন্যাশনাল সিলেক্টর হোক, প্রতিটা জায়গায় আমি সেই সাপোর্টটা পেয়েছি এবং আমার অপিনিয়ন দেওয়ার জায়গাটা সবসময় ওপেন ছিল। ন্যাশনাল সিলেক্টর তো আসলে সারা জীবনের কোনো কাজ না, একটা সময় পর্যন্ত আমাকে সেটা করা যেতে পারে, সেটা 3 বছর 4 বছর হতে পারে, তারপরে কিন্তু আমাকে অন্য সেক্টরে মুভ অন করতে হতে পারে। সো আমি খুব হ্যাপি যে ওই জায়গায় আমি কাজ করেছি, বাট আমার ফিউচার কেরিয়ারের কথা চিন্তা করে আমাকে এই মুভ অন করতে হচ্ছে ডিফারেন্ট সেক্টরে। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘ সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন হান্নান। যুব বিশ্বকাপ জয়ী আকবর ইমনরাও তার হাতেই তৈরি। মূলত বিসিবিতে দেশি কোচদের কদর বেড়ে যাওয়ায় নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। শুরুটা করতে চান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই। এই ক্রিকেট বোর্ডের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে আমাদের দেশি কোচদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম হয়েছে। তারা দেশি কোচদের প্রতি একটা ট্রাস্ট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমিও যদি কোচিংয়ে যাই, আমি যদি ভালো কাজ করি, ক্রিকেট বোর্ড হয়তো আমার দিকেও সেভাবেই দেখবেন। তবে আক্ষেপ আছে জাতীয় দলের সাবেক ওপেনারের, সেটা সাকিব আল হাসানকে নিয়ে। শুধু নির্বাচক হিসেবেই নয়, সাবেক ক্রিকেটার হিসেবেও হান্নান চেয়েছিলেন সাকিবের বিদায়টা হোক ঘরের মাঠেই। সাকিবের রিটায়ারমেন্টটা যদি দেশ থেকে হতো, এটা মনে হয় একটা স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। কারণ সাকিবের সেই অ্যানাউন্সমেন্টটা আমার মুখ থেকে এসেছিল যে স্কোয়াডে ছিল, তারপরে দেশে আসতে না পারা, সেই জায়গাটায় আমার মানে লাস্টে একটা মিলেনি আর কি। অবশ্যই তো সব ডিপার্টমেন্টই দেখতে হবে যদি কোচ হতে হয়, বাট স্পেসিফিক যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করে, আমি ব্যাটিংটার প্রতি বেশি মনোযোগী এবং আমি আসলে এইচপির সঙ্গে একটা কোচিং প্রোগ্রামও করেছি 2 সপ্তাহ। এবার তো সিলেক্টর হিসেবে এইচপির সঙ্গে ছিলাম, তার আগের বছরে আমি এইচপির সঙ্গে 2 সপ্তাহ কিন্তু ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছি। পদত্যাগপত্র জমা দিলেও ফেব্রুয়ারি মাসটা কাজ করবেন হান্নান সরকার। তার স্থলে আপাতত কাউকে নিয়োগ দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ পর্ব। বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে টানা 4 ম্যাচ হারা রংপুর ঘাম ঝরিয়েছে নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডে। প্লে অফের বাধা টপকাতে লোকালদের পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছে রাইডার্স। মিরপুরে ম্যাচ শুরু 1:30টায়। প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা রংপুর গ্রুপ পর্ব শেষ করে 3 নম্বরে থেকে। টানা 4 হারে রাইডার্সদের এখন উতরাতে হবে এলিমিনেটর বাধা। বাঁচা মরার লড়াইয়ে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সবশেষ দেখায় এই দলটার কাছে বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা। ঘুরে দাঁড়ানোর মিশনে তাই ঘাম ঝরিয়েছে রংপুর। নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ডের অনুশীলনে টিম কম্বিনেশন মেলানোর প্রস্তুতি মিকি আর্থারের শিষ্যদের।
শেষ কয়েক মৌসুম ধরে ভালো দল গড়েও ফাইনালে উঠতে পারছে না রংপুর। এবার সেই ভাগ্য পরিবর্তন করতে চায় দলটা, আর তা করতে লোকাল ক্রিকেটারের মনোযোগ বেশি রাইডার্সের। লাস্ট 2টা বছর আমরা রংপুরে কোয়ালিফাই 3 নাম্বার হয়েছে, আমরা ফাইনালে উঠতে পারি নাই, বাট এই বছর আরও একটা সুযোগ আসছে ইনশাল্লাহ। আমরা চাই আসলে যে এই লাস্ট 2 বছরে যেটা হয়েছে সেটা ব্রেক করতে চাই, যে ইনশাল্লাহ আমরা ফাইনালে যেতে চাই। তো ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের লোকাল যে 7 জন খেলবে তাদের পারফরমেন্সটা খুব ইম্পর্টেন্ট এই আগামী ম্যাচের জন্য। বড় সব নামের গুঞ্জন থাকলেও প্লে অফের আগের দিন পর্যন্ত রংপুর শিবিরে যোগ দেয়নি নতুন কোনো ফরেন রিক্রুট। দুশ্চিন্তার কারণ তাদের ব্যাটিং ইউনিটটাও। টুর্নামেন্টের সেরা 10 ব্যাটারের তালিকায় রংপুরের একমাত্র প্রতিনিধি ইফতেখার আহমেদ। টিকে থাকার মিশনে তাই বড় দায়িত্ব পালন করতে হবে ওপেনার সৌম্য সরকারের। দলটার বাকি ভরসা সাইফ সোহানরা, ভোগাবে খুশদিল সার না থাকা। অন্যদিকে ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে কিছুটা নড়বড়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজরা। নাইম শেখ, আবু হায়দার রনিদের পারফরমেন্সে নির্ভর করবে দলটার টিকে থাকার সমীকরণ। এই ম্যাচে অপরিবর্তিত একাদশ মাঠে নামানোর সম্ভাবনা বেশি রূপসাপাড়ের দলটার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং সংস্কারের নামে নির্বাচনের সময় দীর্ঘায়িত করবেন না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে দেশের মানুষকে রক্ষায় দ্রুত ভোট ছাড়া কোনো পথ নেই বললেন তারেক রহমান। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।